আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা কোরেশনের ক্লাস আর কি। তো কোরেশনে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কুলিং ওয়াটার এন্ড বয়লার ওয়াটার ইউজ, সেটা নিয়ে। আমি হচ্ছে একটা ভিডিও লিংক আপনাদের দিয়ে দিয়েছিলাম, সেটা কি হচ্ছে সবাই দেখেছেন? জি জি স্যার। স্যার, দেখলাম স্যার। কেস স্টাডির, আচ্ছা। তো পাওয়ার জেনারেশন ওটা মেনলি হচ্ছে একটা মানে ফ্যাটাল বয়লার এক্সপ্লোশন ছিল। তো হচ্ছে সেন্ট লুইস মিজোরিতে হচ্ছে ছিল, ইউএসএ। সেটা হচ্ছে পুরো একটা কেস স্টাডি ছিল। তো ইউএসএ যে হচ্ছে ওদের রেগুলেটরি অথরিটি আছে, যারা হচ্ছে কেমিক্যাল রেগুলেটরি এবং এক্সপ্লোশন রেগুলেটরি অথরিটি আছে, ওরা হচ্ছে ফুল ইনভেস্টিগেশন করেছিল এবং ওটার উপরে হচ্ছে ওই ভিডিওটা আর কি। দেয়ার সাম আদার ভিডিওস যেখানে কোরেশনের কারণে বিভিন্ন এক্সপ্লোশন হয়েছে। সো ওগুলার যেহেতু অ্যাসাইনমেন্ট আপনারা অলরেডি করছেন, সো হচ্ছে ওই ভিডিও গুলো আসলে আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। এবং হচ্ছে ওইখান থেকে আপনারা ইউ ক্যান কালেক্ট দ্য ডেটা অর স্টোরি, যে কোরেশনের কারণে কি কি হয়েছিল বা প্রিভেন্টিভ মেজার গুলা কি ছিল। তো অনেক ওই চ্যানেলটায় দেখবেন হচ্ছে ওরকম আরো অনেক ভিডিও আছে, সো ওগুলা দেখতে পারেন আর কি। তো পাওয়ার জেনারেশনের যে বেসিক মানে হচ্ছে ফ্লো চার্টটা থাকে, যে আমরা কুলিং ওয়াটার কোথায় ইউজ করি সেটা বোঝানোর জন্য। নর্মালি হচ্ছে এইরকম ফিগারের সাথে তো আমরা পরিচিত আছি, তাই না? এই যে পাওয়ার জেনারেশনে হচ্ছে আমরা কিভাবে করি। জি স্যার। জি হুম। স্যার। জি স্যার, তো আছে স্যার। হুম। তো এখানে কোল হচ্ছে যেটা করতেছে আপনার পালভারাইজড মিলে, এটা হচ্ছে কোল টাইপ হচ্ছে মানে কোল পাওয়ার মানে কোল বার্নার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, ওইটা দেওয়া আছে। সো এখানে যেটা আছে বয়লারে আছে, বয়লারে হচ্ছে আমরা কোল বার্ন করতেছি। সো সেখানে হচ্ছে বিভিন্ন টিউব গুলো আছে, বয়লার টিউব গুলা, সেখানে হচ্ছে আমরা ওয়াটার গুলো আসতেছে। ওয়াটার গুলা তারপর হচ্ছে স্টিম প্রডিউস করতেছে, টারবাইন সিস্টেমে যাচ্ছে, জেনারেটর থেকে হচ্ছে আমরা কি প্রদর্শন করতেছি, ইলেকট্রিসিটি প্রোডাকশন করতেছি। আর ওইখান থেকে যে হচ্ছে আমার স্টিম কন্ডেন্সড হচ্ছে, সেটা হচ্ছে কন্ডেন্সার থেকে কুলিং টাওয়ারে গিয়ে আলটিমেটলি আমরা হচ্ছে আবারও এটা হচ্ছে ব্যাকে আনতেছি। আর হচ্ছে গ্যাস তো আছে, প্রেসিপিটেটর, অ্যাশ কালেক্টর, হাবিজাবি গুলো আছে। তো ভিতরে হচ্ছে অনেক টিউবিং থাকবে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওই হিট গুলা হচ্ছে ইয়ে করতে পারবো, কালেক্ট করতে পারবো। তো এখানে বয়লার এক্সপ্লোশনের যে ফ্লো চার্টটা দেওয়া আছে, ওরা কিভাবে আর কি সেখানে বয়লারটা অপারেট করতো সেটার একটা ফ্লো ডায়াগ্রাম আর কি, কি 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 ইউজ করতো স্টিম জেনারেটরে। তো সেন্ট লুইস মিজোরির যে হচ্ছে এক্সপ্লোশনটা হয়েছিল, একজন আমাকে ব্যাখ্যা করেন হচ্ছে হোয়াট আর দ্য রিজন এবং হচ্ছে ফ্যাটালিটিটা কিরকম হয়েছিল। স্যার, রিজনটা ছিল হচ্ছে অক্সিজেনের কারণে হচ্ছে করোশন হয়েছে লং টার্ম ধরে। সেটা হচ্ছে হুম রিপেয়ারের পরেও প্রায় 5 বছর পরে আর কি এই ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা হয়েছে। হুম হুম মানে হচ্ছে সাইডের যেই মেটাল গুলো ছিল ওগুলো হচ্ছে আগের গুলোই ছিল, যেটা হচ্ছে থিন হয়ে গেছিল, বাট হুম ওইটা রিপেয়ার করা হয়নি। হুম হুম। এই কারণে আর কি শেষ পর্যন্ত ফ্যাটাল তো অ্যাক্সিডেন্ট। দ্য মেইন প্রবলেম হচ্ছিল যেটা, এটা হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে, যে রিপেয়ার প্যাচ যেটা ছিল এটা কোরোশন হচ্ছিল। তো কোরোশন হওয়ার কারণে ওরা কি করছে, জাস্ট মিডলের পার্টটুকু কেটে এটাকে হচ্ছে জাস্ট বসায় দিছে, কিন্তু সাইডের যে হচ্ছে পার্ট গুলা ছিল, যেখানে হচ্ছে আপনার হয়তোবা তখন দেখা যাচ্ছিল না কিন্তু ওইখানে কোরোলেট হচ্ছিল, তো ওইটা হচ্ছে ওরা চেঞ্জ করে না। সো হাই প্রেসার এটা হচ্ছে এক্সপ্লোড করছে, তাই না? তখন হচ্ছে যে মারা গেল হচ্ছে, আর হচ্ছে ক্যাজুয়ালিটিস হলো। সো ওই জিনিসটা আর কি এখানে হয়েছে। এখন যে ওয়াটারের কারণে হচ্ছে, সো এটা ঠিক মতো কি ওয়াটারটা তার মানে ঠিক মতো ডি অক্সিজেনেটেড হয় নাই, তাই না? বিকজ অফ অক্সিজেন। জি স্যার, অক্সিজেন স্ক্যাভেঞ্জার যে কেমিক্যালটা ছিল ওটা ইউজ করে নাই আর কি, হ্যাঁ। বা কম ইউজ করছে। তো লেফট কই আর জানি না, আর নাই একটাই। সো এইটাই হচ্ছে মেইন রিজন ছিল। সো বয়লার ওয়াটার যখন আমরা ইউজ করব, সেটা অবশ্যই হচ্ছে আমরা কি ডি অক্সিজেনেটেড হতে হবে, আদারওয়াইজ হলে হাই কোরোশন হবে। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে ভালো করে আমার হচ্ছে সল্ট রিমুভ করতে হবে, সবকিছু রিমুভ করে দেন হচ্ছে আমার ইউজ করতে হবে। তো নর্মালি হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে বা সবচেয়ে এক্সপেন্সিভ পার্ট হচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে বয়লার সিস্টেমটাই থাকে সবচেয়ে এক্সপেন্সিভ। তো ওই এক্সপেন্সিভ পার্টের হচ্ছে ইয়ের জন্য মানে কেয়ারফুল হচ্ছে ইয়ে রাখতে হবে মাস্ট। তো ওইটার জন্য হচ্ছে বয়লার ফিড ওয়াটারের হচ্ছে নিয়ে পড়াশোনা, কিভাবে হচ্ছে কি কি করা যায়, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়তো অল্প অল্প করে বলেছি। সো আজকে ক্লাসের প্রথম জিনিসগুলো এটা। সো এখানে আমরা বলেছি ডিজলভ এয়ার এন্ড কোরোশন। Corrosion of iron is negligible at the ordinary temperature. The free of water, free of oxygen. তো হচ্ছে অক্সিজেন যদি না থাকে, আমরা হচ্ছে যে প্রথম দিকের যে চ্যাপ্টার গুলো ছিল আপনার ওই পার্টে মানে কোরোশনের আরেক পার্টে, যেখানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের হচ্ছে ইয়ে কন্ট্রিবিউশন ছিল, তাই না? ওই যে অক্সিজেন থাকলে কিরকম হবে, সল্ট থাকলে কিরকম হবে। সো বিভিন্ন হচ্ছে ফ্যাক্টরাল হচ্ছে ইফেক্ট গুলা ছিল, ওটা হচ্ছে আপনারা আশা করি পড়েছেন। তো ওখানে আমরা দেখেছিলাম যদি হচ্ছে আমরা অক্সিজেন কনসেন্ট্রেশন যদি বাড়তে থাকে, ইন দ্যাট কেস হচ্ছে পলিউশন হচ্ছে বাড়তে থাকে পেসিভিটির আগ পর্যন্ত আর কি। তো অক্সিজেন থাকলে হচ্ছে অবশ্যই মেটাল গুলাতে পলিউশন হবে, এবং ফেরাস গুলাতে তো হচ্ছে ফেরাম বা আয়রন গুলাতে আরো বেশি পরিমাণ হবে অক্সিজেন যদি ডিজলভ অবস্থায় থাকে। তো অক্সিজেন হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটার থেকে ডিজলভ
করতে চাবো, এটা হচ্ছে রিডিউসিং কোরোশন, যাতে হচ্ছে কোরোশনটা রিডিউস হয় আর কি, কোরোশনটা হচ্ছে যাতে ওখানে না হয়। তো ওই অক্সিজেন রিমুভ করলে যেটা হয় সেটা হচ্ছে কপার, ব্রাস, জিঙ্ক এন্ড লেড যেটা আছে সেগুলোর হচ্ছে আপনার যদি অ্যালয়েস গুলো থাকে ওদের কোরোশন হচ্ছে মিনিমাম হয়। এখন ডিজলভ অক্সিজেন কিভাবে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করতে পারি, যদি মোর স্পেসিফিক ওয়েতে আসে, আমরা জানি প্রথমে আমরা ওই যে কোরোশন প্রিভেনশন গুলাতে হচ্ছে বলে এসেছিলাম, সো অক্সিজেন রিমুভ করতে হবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, একটা হচ্ছে ডি এয়ারেশন। সো ডিঅ্যাক্টিভেশন মানে ইউ জাস্ট নিড টু কনজিউম দ্য অক্সিজেন, আর হচ্ছে অথবা রিয়েকশন করাতে হবে যাতে করে অক্সিজেনটা রিয়েকশন করে, এখান থেকে হচ্ছে বেরিয়ে আসে। আর ডি এয়ারেশন বেসিক্যালি হচ্ছে স্ট্রিপিং, স্টিম দিয়ে স্ট্রিপিং করা যেতে পারে অথবা ইনার্ট জিনিস, ইনার্ট দিয়ে হচ্ছে স্ট্রিপিং করা যেতে পারে। তো এই দুইটা মেথডের মাধ্যমে হচ্ছে ক্যান রিডিউস দ্য অক্সিজেন ইন দ্য ওয়াটার কন্টেন্ট। সো হচ্ছে বয়লারে দেওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই আমার হচ্ছে ওয়াটার গুলা ডি এয়ারেটেড হতে হবে এবং ডি অক্সিজেনেটেড করতে হবে আর কি। তো প্রথম মেথডটা হচ্ছে সোডিয়াম সালফাইড দিয়ে। তো সোডিয়াম সালফাইডের যে প্রসিডিওর সেটা হচ্ছে আমরা সোডিয়াম সালফাইড Na2SO3, এটা হচ্ছে আমরা যখন অক্সিজেনের সাথে দিব, সো এটা হচ্ছে অক্সিজেন স্ক্যাভেঞ্জার একটা হচ্ছে রিয়েজেন্ট। তো ও কি করবে, অক্সিজেনের সাথে রিয়েক্ট করে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট উৎপন্ন করে আর কি, সালফাইড থেকে সালফেট উৎপন্ন করে। তো এটা হচ্ছে একটা সল্ট, তাই না? দিস ইজ বেসিক্যালি সল্ট এবং এটা হচ্ছে প্রিসিপিটেট হবে। তো এটা একটা হচ্ছে প্রবলেম থাকতেছে, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সল্ট প্রিসিপিটেট হতে পারে, আয়নিক কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং আলটিমেটলি সেটা হচ্ছে আমার প্রিসিপিটেট হয়ে আমার হচ্ছে ওই বয়লারে হচ্ছে স্কেল ফরমেশন করতে পারে। সো এই স্ক্যাভেঞ্জার এটা থাকলে এই প্রবলেমটা হতে পারে, যদিও হচ্ছে এটা হচ্ছে অক্সিজেনকে কমপ্লিটলি হচ্ছে রিডিউস করে ফেলে। সো 8:1 যদি হচ্ছে আমরা এটা অক্সিজেনের হচ্ছে এই যে কেমিক্যালটা হচ্ছে 8 আর হচ্ছে মানে 8 গুণ, আর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন যদি 1 গুণ থাকে আপনার হচ্ছে কেমিক্যালটা অ্যাড করতে হবে হচ্ছে 8 গুণ হিসেবে আর কি, ওর উপর হচ্ছে কেমিক্যাল অ্যাড করতে হবে। তো হচ্ছে এটা আবার হচ্ছে আমরা ইয়ে করতে পারি, ফাস্টটা করতে পারি। এটা নর্মালি হচ্ছে হাই মানে যখন হচ্ছে ইয়ে না থাকে, কোনো ক্যাটালিস্ট না থাকে, এটা খুবই একটা স্লো রিয়েকশন। ক্যাটালিস্ট যখন কপার বা হচ্ছে কোবাল্ট হচ্ছে আপনারা দেন, দেওয়ার সাথে সাথে দেখা যায় হচ্ছে এটা হচ্ছে অনেক ফাস্ট আর হচ্ছে রিয়েকশন করতে পারে। সো আমরা ক্যাটালিস্ট ছাড়া নর্মালি হচ্ছে এই মানে অক্সিজেন স্ক্যাভেঞ্জার এই মলিকিউলটা আমরা এখানে দেই না। তো যেটা হয় এখানকার হচ্ছে এই ফিগারটা থেকে আমরা এটা হচ্ছে বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি কত মিনিট লাগে কমপ্লিটলি অক্সিজেনকে যদি হচ্ছে আমরা রিমুভ করতে চাই, আমরা যদি হচ্ছে ইয়ে দিয়ে মানে হচ্ছে আমরা সোডিয়াম সালফাইড দিয়ে হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে রিডিউস করতে চাই, যদি কোনো ক্যাটালিস্ট না ইউজ করে দেখি হচ্ছে অনেক সময় লাগতেছে। সো আলটিমেটলি অক্সিজেন কনসেন্ট্রেশন রিডিউস হচ্ছে না, অক্সিজেন কনসেন্ট্রেশন কোথায় আসতেছে, অ্যারাউন্ড হচ্ছে 7.5 আর 7.8 ppm। এখানে এর চেয়ে বেশি হচ্ছে আমরা করতে পারতেছি না, আমরা 10 মিনিট পরেও হচ্ছে করতে পারতেছি না, যেহেতু এগুলো রিসার্কুলেটরি সিস্টেম। এখানকার 10 মিনিটই হচ্ছে অনেক বড় সময়, কারণ এটা কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকবে। তো আমরা যদি 0.1 ppm হচ্ছে কপার, কপার 2+ আয়ন দিই, মানে হচ্ছে কপার সল্ট দিই, সাপোজ লাইক কপার সালফেট দিলাম আর কি। তো দিস উইল প্রডিউস কপার 2+ এন্ড সালফেট আয়ন। সো কপার 2+ তাহলে দেখা যাচ্ছে 8 মিনিটের মধ্যে সম্পূর্ণ অক্সিজেন কনসেন্ট্রেশন জিরোতে নিয়ে আসতে পারতেছে। যদি কনসেন্ট্রেশন আরো ইনক্রিজ করি, আমরা দেখাচ্ছে যে এদিক বরাবর যদি আরো ইনক্রিজ করতেছি মানে ক্যাটালিস্ট কনসেন্ট্রেশন, আস্তে আস্তে এটা হচ্ছে আমার কি করতেছে, ডিজলভ অক্সিজেনের মানে লিমিটিং টাইমটা আরো কমতেছে। যেমন 0.1 থেকে যদি 1 ppm এ নিয়ে আসি 4 মিনিটে করতে পারতেছে। যদি 0.0001 ppm কোবাল্ট দেই, এই দুটো হচ্ছে কপারের কম্পারিজন, এই দুটা কার্ভ হচ্ছে কপারের কম্পারিজন, সেটা হচ্ছে কপার 0.1 ppm দিলে আমরা 8 মিনিটের মধ্যে সম্পূর্ণ অক্সিজেন হচ্ছে কত নেয় থেকে, সাপোজ লাইক 9 ppm থেকে, 9 ppm থেকে জিরোতে কনভার্ট করতে পারি, মানে সমস্ত অক্সিজেনের সাথে রিয়েক্ট করে ফেলছে। আর যদি হচ্ছে 1 ppm কপার দেয় সেটা হচ্ছে 4 মিনিটে হচ্ছে সম্পূর্ণ রিয়েক্ট করে ফেলে। এবার যদি কোবাল্টে আসি, কোবাল্টের সাথে কম্পেয়ার করে দেখি, কোবাল্টের কনসেন্ট্রেশন আরো কম লাগে। তো কপার হচ্ছে 0.1 ppm কপার দিলে হচ্ছে লাগতো হচ্ছে আমার 8 মিনিটস, কিন্তু 1.1 ppm যদি কোবাল্ট দেই মাত্র দেখতেছি হচ্ছে 0.3 মিনিটসে সম্পূর্ণ রিয়েক্ট করে ফেলছে। সো দিস ইজ মোর এফিশিয়েন্ট যদি কপার ক্যাটালিস্ট ইউজ করি, কপার সালফেট সরি কোবাল্ট সালফেট ইউজ করি। তো এইখান থেকে হচ্ছে বোঝা যাচ্ছে আর কি, মানে হচ্ছে ক্যাটালিস্ট ইফেক্ট আছে। স্ক্যাভেঞ্জার হচ্ছে আমরা যদি ইউজ করি হচ্ছে সোডিয়াম সালফাইড স্ক্যাভেঞ্জার ইউজ করি, সেটা থেকে হচ্ছে আমরা অক্সিজেন কনজিউম করার জন্য বা রিয়েকশনের জন্য। সো দিস ইজ ওয়ান টাইপ অফ কেমিক্যালস দ্যাট উই ক্যান ইউজ টু রিমুভ দ্য অক্সিজেন, ডিসলভ অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার। দেন আরেকটা এখানে যে হচ্ছে লিমিটেশনটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে কপার সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে এবং উই নিড টু ইউজ দ্য ক্যাটালিস্ট, রাইট? উই নিড টু ইউজ দ্য ক্যাটালিস্ট যাতে হচ্ছে রিয়েকশনটা ফাস্টার হয়
এন্ড যেটা হচ্ছে সোডিয়াম সালফাইডটা অ্যাকুমুলেট হতে থাকে, সো এটা স্কেল ফরমেশন করতে পারে, স্কেল ফরমেশন ইন বয়লার। এবং এটা করতে হলে যেটা করতে হয়, বয়লার ব্লো ডাউন করতে হয়, তাই না? ব্লো ডাউনের কথা শুনছি না? জি স্যার। সেটা হচ্ছে বয়লার থেকে একটা পরিমাণ ওয়াটার, অ্যাকচুয়ালি বেসিক্যালি দিস ইজ দ্য পার্জিং সিস্টেম, তো ওইখান থেকে পার্জ করা হয় যাতে করে হচ্ছে ওইখান থেকে আমার হচ্ছে সোডিয়াম সালফাইডের সাথে যেই হচ্ছে মানে সোডিয়াম সালফাইড বা আদার সল্ট থাকবে সেগুলো হচ্ছে রিমুভ হয়, এগুলোকে ব্লো ডাউন বলে। তো ওইখানে প্রচুর পরিমাণ সল্ট কনসেন্ট্রেশন থাকে আর কি। তো ব্লো ডাউন গুলা করতে হবে, তো এটা হচ্ছে দূর করা যাবে যদি হচ্ছে আমরা হাইড্রাজিন ইউজ করি। তো হাইড্রাজিন ইউজ করলে এটা হচ্ছে একটা স্ক্যাভেঞ্জার মলিকিউল। ও যেটা করে সেটা হচ্ছে আমরা কি করতেছে এখানে, হাইড্রোজেনের রিয়েকশন যদি দেখি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু প্রডিউস করতেছে নাইট্রোজেন প্লাস H2। সো H2 এটা হচ্ছে তো ওয়াটারে আছে, তো ওয়াটারে তো যাচ্ছে, এটা কোনো সমস্যা নাই। নাইট্রোজেন উৎপন্ন করতেছে, দিস ইজ বেসিক্যালি অ্যান ইনার্ট। সো এটার কোনো রিয়েকশনই নাই, ও হচ্ছে আমরা এখান থেকে বেরোনো মানে হচ্ছে কোনো মানে কোরোশনের হচ্ছে ইফেক্টই নেই। তো এটা মানে হাইড্রোজেন যদি ইউজ করি, কোনো সল্ট উৎপন্ন হচ্ছে না, গ্যাসিয়াস হচ্ছে, আর হচ্ছে ডাইরেক্ট পিওর ওয়াটার হচ্ছে, সো এটা হচ্ছে মোর অ্যাডভান্টেজিয়াস কম্পেয়ার টু সোডিয়াম সালফাইড। এই রিঅ্যাকশন স্লো, তো হচ্ছে এটা হচ্ছে আমরা কি করতে পারি, অ্যাক্টিভেটেড চারকোল যদি ইউজ করি বা মেটাল অক্সাইড যদি ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে অর বাট টেম্পারেচার যদি আমরা হচ্ছে রেজ করি, টেম্পারেচার রেজ করলে যেটা হবে হাই টেম্পারেচার, মানে খুব বেশি হাই না, টেম্পারেচার ইনক্রিজ করলে যেটা হবে সেটা হচ্ছে ওর যে রিঅ্যাকশন রেট সেটা হচ্ছে বাড়বে। রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট টেম্পারেচার উপর ডিপেন্ড করে না? জি স্যার। ওইটার কারণে হচ্ছে রিঅ্যাকশন রেট ইনক্রিজ করবে। আর ক্যাটালিস্ট দিলে যেটা হবে, ক্যাটালিস্ট হচ্ছে আমার হচ্ছে আগের মতো, যেটা হচ্ছে সোডিয়াম সালফেটের জন্য যেটা দেখে এসেছি। সো ক্যাটালিস্ট দিলে দেখা যাবে এটা হচ্ছে ফাস্টার হচ্ছে আর কি। তো যেমন হচ্ছে এখানে আবার বেশি টেম্পারেচার বাড়ালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যদি 300 ডিগ্রিতে আপনি যদি হচ্ছে হাইড্রোজেন অ্যাড করেন ওয়াটারের মধ্যে, তখন দেখা যাবে হচ্ছে হাইড্রোজেন নিজে নিজে ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তো ডিসোসিয়েশন হয়ে ও নাইট্রোজেন আর অ্যামোনিয়া প্রডিউস করতেছে, সো এটা হচ্ছে একটা ঝামেলা হতে পারে, অ্যামোনিয়া হচ্ছে আবার অ্যামোনিয়েটেড বেসিক হচ্ছে ইয়ে করতেছে আর কি, সেটা হতে পারে। তারপর হচ্ছে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা ওখানে হচ্ছে ওর পিএইচ চেঞ্জ করে, এখানে পিএইচ চেঞ্জের কথাটা বলা হয় নাই, পিএইচ চেঞ্জ করার ইফেক্টটা পড়েছে পড়ে আসছিলেন না ওই প্রথম দিকের চ্যাপ্টারটা, পিএইচ এর ইফেক্ট? জি স্যার, পিএইচ ইফেক্ট করা তো হয়েছে। এখানে পিএইচ হচ্ছে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই, নর্মালি ওই পিএইচ এর কার্ভ স্যার যদি আমরা মনে বেসিকের করি, দিকে নিয়ে যেতে চাইছি। হ্যাঁ বেসিকের দিকে নিয়ে যেতে চাই। বেসিক দিলে হচ্ছে যেটা হবে এর জন্য হচ্ছে অ্যামোনিয়েটেড হচ্ছে আপনার রিয়েজেন্ট গুলো অ্যাড করা হয়, অনেক সময় অ্যামোনিয়াও অ্যাড করা হয়, যাতে করে কি হয় আপনার হচ্ছে বেসিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো বেসিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে অক্সিজেন গুলো কনজিউম হয়ে যায়, মানে H প্লাস গুলো কনজিউম হয়ে যায়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট গুলো রিডিউস হয়, এবং হচ্ছে আপনার কোরোশন কি হয়, কোরোশন হচ্ছে অনেক কমে আসে। সো যদি আমরা কার্ভ ড্র করি কোরোশনটা এরকম হবে, দিস ইজ দ্য বেসিক জোন। এটা যদি পিএইচ বলি, আর এটা যদি কোরেশন চিন্তা করি কার্ভ, আপনারা ওই কার্ভটা যদি মনে করেন তাহলে দেখা যায় হচ্ছে যখন 9 থেকে 14 এর মধ্যে থাকে, তারপর আবার একটু বাড়ে বেসিক ইয়ে হলে 9 থেকে 12 এর মধ্যে যখন থাকে তখন দেখা যায় কোরেশন একদমই লিমিটেড থাকে। তো একটা বেসিক এনভায়রনমেন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করতে চাই, সেটার জন্য হচ্ছে অনেক সময় ইয়ে অ্যাড করা হয়, অ্যামোনিয়েটেড ওয়াটার অ্যাড করা হয় যাতে করে হচ্ছে বেসিক হয় আর কি এনভায়রনমেন্টটা। সো এইটা হচ্ছে প্রথম স্টেপটা, যেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন মেথড, অক্সিজেন কনজাম্পশন, একটা সোডিয়াম সালফাইডের কথা বললাম, তারপর হচ্ছে হাইড্রোজেনের কথা বললাম, তারপর হচ্ছে ডিঅ্যারেশন সিস্টেম। সো এখানে জাস্ট একটা ছবি দেওয়া আছে, আমি আপনাদের বলবো সেটা হচ্ছে বইটা পড়ার জন্য, সেটা হচ্ছে ওভারঅল ডেসক্রিপশন দেওয়া আছে আর কি। সো ডিআরেশন সিস্টেমে যেটা করা হয় সেটা হচ্ছে স্ট্রিম স্ট্রিপিং করা যেতে পারে বা ইনার সিস্টেম ইউজ করা যেতে পারে। স্ট্রিম স্ট্রিপিং ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা স্ট্রিপার, এটা বেসিক্যালি একটা স্ট্রিপার আর কিছুই না। তো এটা হচ্ছে আমরা ওয়াটার যদি ইনটেক চিন্তা করি, ওয়াটার হচ্ছে এদিক বরাবর আসতেছে, তারপর নজল দিয়ে উপর থেকে এরকম পড়তে থাকবে, আর স্টিম দিব হচ্ছে আমরা নিচ থেকে কাউন্টার কারেন্টলি। সো যেটা হবে স্টিমের সাথে স্টিমটা হচ্ছে যে হচ্ছে ডিজলভ অক্সিজেন থাকে সেটাকে হচ্ছে পুশ আউট করবে, মানে হচ্ছে ওর ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কমায় দিবে যাতে করে এটা ভ্যাপর হিসেবে চলে যেতে পারে, গ্যাস হিসেবে চলে যেতে পারে, নট ভ্যাপর। আর হচ্ছে স্টিমটা নিজে হচ্ছে কনডেন্স হয়ে যাবে আর কি। তো কনডেন্স হয়ে হচ্ছে ওয়াটার প্রডিউস করবে, কিন্তু হচ্ছে এখানে ভেন্ট দিয়ে যেটা আঁকলাম, ভেন্ট দিয়ে হচ্ছে আমার কথা যে ডিজলভ অক্সিজেন গুলো সেটা হচ্ছে বের হয়ে আসবে এয়ারের সাথে সাথে আর কি। আর হচ্ছে নিচে হচ্ছে তো আমার সিস্টেমটা ডি এয়ারেটেড ওয়াটারটা নিচে হচ্ছে জমা থাকবে, সেটা হচ্ছে আমরা সাকশন করে তারপর হচ্ছে আমরা বয়লার মধ্যে পাঠাবো। সো এই দুইটা হচ্ছে মেথড আছে আর কি ডিয়ারেশন সিস্টেম। আরেকটা যদি হয় সেটা হচ্ছে হাই প্রেসারের জন্য দেখা যেতে পারে, মানে হাই প্রেসার স্টিম সাপ্লাই করা যেতে পারে, যদি হচ্ছে আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম ডিয়ারেশন বলি আমরা।
ভ্যাকুয়াম ডিএরেশন হবে কখন? যখন হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ওয়াটার সিস্টেম আছে, এটাতে হচ্ছে ডিসলভ অক্সিজেন আছে বা হচ্ছে এয়ার আছে। তো আপনি যদি এটার হচ্ছে ভ্যাকুয়াম ভ্যাকুয়ামে নিয়ে যান, সাপোজ লাইক 0.001, এটা একটা অনেক বেশি কম, এটা অ্যাচিভ করা অনেক ডিফিকাল্ট। সাপোজ লাইক 0.1 মিলিমিটার অফ এজি এই প্রেসারে নিয়ে গেলাম। তো তখন দেখা যাবে কি, যদি হচ্ছে প্রেসার রিডিউস করতে থাকি, আপনার হচ্ছে কি হয়, ওই যে ডিজলভ হচ্ছে গ্যাসের হচ্ছে কি থাকে, মানে সলিবিলিটি কমতে থাকে না? জি স্যার। তো ওটা কমপ্লিটলি দেখা যাবে ওয়াটার থেকে ওটা বের হয়ে আসতেছে, মানে হচ্ছে মানে বের হয়ে আসতেছে মানে হচ্ছে ওটা ইয়ে হয়ে চলে যাবে, যেহেতু হচ্ছে গ্যাস হিসেবে চলে যাবে, যেহেতু হচ্ছে আমরা ভ্যাকুয়ামে নিয়ে যাচ্ছি। আপনার দেখা যাবে যে ডিজলভ অক্সিজেনটা থাকবে বা ডিজলভ এয়ারটা থাকবে লিকুইড সিস্টেমের জন্য, সেটা হচ্ছে আপনার হচ্ছে সলিবিলিটি একদমই কমে গেছে এবং সেটা হচ্ছে বের হয়ে আসতেছে। এটা কি কি ল বলে বলেন তো? মানে এই যে লটা বললাম, এই যে সলিড প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়বে, সেটাকে কি ল বলতাম, মানে হচ্ছে কোন নিয়ম, মানে ইয়ে বলতাম, সূত্র বলতাম, মনে আছে না? ইন্টারডিকে হচ্ছে পড়তাম। হ্যাঁ পড়ছিলাম, বাট এখন মনে নেই। আচ্ছা ঠিক আছে, এটা রিকল করবো। এটা হচ্ছে খুব সিম্পল ইয়ে ছিল, তাই না? হাই প্রেশার হলে হচ্ছে আপনার সলিবিলিটি, মানে সলিবিলিটি ইজ প্রপোর্শনাল টু প্রেশার। সো এটা হচ্ছে আপনার একটু খেয়াল করবেন। তো এই হচ্ছে জিনিস ছিল, মানে এইভাবে হচ্ছে আমরা অক্সিজেন এখান থেকে রিমুভ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যালস মেথডে, আর একটা বললাম হচ্ছে আমরা জাস্ট হচ্ছে স্ট্রিপার ইউজ করে আর কি। তো হচ্ছে অ্যাবজর্পশনের অপোজিট হচ্ছে স্ট্রিপার, সেটা তো জানি তাই না, স্ট্রিপিং। জি স্যার। তো হচ্ছে স্ট্রিপিং মানে স্ট্রিম স্ট্রিপিং ইউজ করে আমরা হচ্ছে এভাবে ডিএরেশন করতে পারি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এর পরের যেটা, সেটা হচ্ছে মিউনিসিপাল সলিড, মানে মিউনিসিপাল হচ্ছে ওয়াটার যেটা সাপ্লাই, সেগুলো নিয়ে কথাবার্তা আর কি। তো hot water heating system, এখানে কি বলছে, in the cold countries sometimes the closed hot water heating system are used for the space heating because of the closed system the corrosion cannot go up. এটা যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই যখন হচ্ছে কোল্ড মানে কান্ট্রি গুলোতে আছে, যেমন সাপোজ লাইক কানাডা আর হচ্ছে ইউএস এর অনেক হচ্ছে উপরের দিকে মিনেসোটা বা হচ্ছে আপনার মিশিগান, উইসকনসিন, মেডিসন, ওই দিকের দিকে প্রচুর শীত থাকে, বা হচ্ছে ইউরোপের কান্ট্রি গুলাতে, নর্ডিক কান্ট্রি গুলাতে, বেশি করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলাতে, তখন দেখা যায় হচ্ছে ওরা হচ্ছে হট ওয়াটার পাইপলাইন ইউজ করে ফর হচ্ছে স্পেস হিটিং বা হচ্ছে হোম হিটিং এর জন্য আর কি। তো যেটা হয় সেটা যেহেতু একটা ক্লোজ সিস্টেম, একটু আগে আমরা যেটা বলতেছিলাম এগুলো হচ্ছে রিসার্কুলেটরি সিস্টেম, তাই না? রিসার্কুলেটরি সিস্টেম। আর আমরা এখন যেটা বলতেছি, ওটা কি রাখলাম, সিস্টেম। আর এটা হচ্ছে ক্লোজ সিস্টেমের জন্য কিরকম হবে? ক্লোজ সিস্টেমে যেটা হয়, ক্লোজ সিস্টেমে এডিশনাল তেমন কোনো কিছু ইউজ করতে হয় না, যেহেতু এটা হট ওয়াটার সিস্টেম। এটাতে হচ্ছে মানে প্রথম দিকে হচ্ছে হয়তো বা অক্সিজেন যদি ডিজলভ অবস্থায় থাকে পাইপলাইনে, এটা ইনিশিয়াল কিছু হচ্ছে আপনার ইয়ে করতে থাকে, কি বলে ওটাকে, কোরোশন করে। কিন্তু যেহেতু এটা হচ্ছে বারবার এটা ইউজই করতেছেন, কোনো হচ্ছে প্রিন্টিং নাই কোথাও থেকে, কোনো কিছু করতেছেন না, ক্লোজ সিস্টেমের জন্য অক্সিজেনটা কমপ্লিটলি ইউজড হয়ে যায় আর কি ওই হট ওয়াটার স্প্রিং এর মধ্যে। তো ইউজ হয়ে যাওয়ার কারণে দেখা যায় ফার্দার আর কোনো পোর্শন আর কি থাকে না, সো বাইরে থেকে তেমন কোনো কিছু আমাদের তেমন ইউজ করতে হয় না আর কি। আর ক্লোজ সিস্টেমের জন্য দেখা যায় হচ্ছে আমরা কেমিক্যালস গুলো খুব কম ইউজ করি, রিসার্কুলেটরি সিস্টেম ইউজ করি। এবং হচ্ছে ওই ক্লোজ সিস্টেমের জন্য ওই যে ডিজলভ অক্সিজেন হাই টেম্পারেচারের জন্য সেগুলো হচ্ছে কমপ্লিটলি ইউজড আপ হয়ে যায়, তো পোর্শন এমনও থাকে না। এখন যদি আমাদের গুলাতে আসি, যেটা মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই বা পোর্টেবল ওয়াটার সিস্টেম গুলাতে থাকে, তো সেটার জন্য হচ্ছে কিরকম হয়। তো স্যাচুরেশন ইন্ডেক্স নিয়ে মনে আছে, আমরা হচ্ছে প্রথম দিকের চ্যাপ্টার গুলাতে স্যাচুরেশন ইন্ডেক্স ছিল, আপনাদের পড়ানো হয়েছে আশা করি। স্যাচুরেশন ইন্ডেক্স, এটা কি পড়ানো হয়েছিল না আপনাদের? স্যার মনে নাই, এখনো পড়ি নাই তো, রেখে দিছি, ও পরীক্ষার আগে পড়বো। আচ্ছা। স্যাচুরেশন ইন্ডেক্স হচ্ছে ছিল ওই যে যেটার কথা বলতেছি, ওই যে মানে ইফেক্ট অফ সল্ট এয়ার, দেন হচ্ছে আপনার ওই পিএইচ, ওই যে একটা চ্যাপ্টার ছিল কোরেশনের উপর, সেটার মধ্যে হচ্ছে স্যাচুরেশন ইন্ডেক্স লাস্টের দিকে ছিল আর কি। তো ওইখানে হচ্ছে স্যাচুরেশন ইন্ডেক্স যেটা ছিল সেটা হচ্ছে হার্ড ওয়াটার এবং সফট ওয়াটারের কনসেপ্ট থেকে আর কি। হার্ড ওয়াটার কোন জিনিস আর সফট ওয়াটার কোন জিনিস, কেউ বলতে পারবেন? স্যার ওই যে কিছু সল্ট আছে, ওগুলোর কারণে হচ্ছে ইয়া থাকে, মানে কি ওয়াটারে হার্ডনেস হয়, তো ওইগুলোর উপস্থিতিতে যে ওয়াটারটা আমরা খারাপ যেটাকে বলি থাকে। আয়রন বলি, পানিতে আয়রন আছে যেগুলো হ্যাঁ। কথা বলি সেটা আর কি। তো হার্ড ওয়াটার সিস্টেমটা কি, হার্ড ওয়াটার হচ্ছে বাইকার্বনেট
বা হচ্ছে কার্বনের যদি থাকে, সেটাকে আমরা কি বলি, মানে হচ্ছে মানে ক্যালসিয়াম সল্টের আর কি, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এদের যদি বাইকার্বনেট বা হচ্ছে কার্বনেট থাকে সেগুলোকে আমরা হার্ড ওয়াটার বলি। তো ওইটা যেটা হয় সেটা হচ্ছে হিট দিলে এটা দুই রকম হার্ড ওয়াটার হতে পারে, একটা টেম্পোরারি হার্ড ওয়াটার, একটা হচ্ছে পার্মানেন্ট হার্ড ওয়াটার। সালফেট গুলো থাকলে পার্মানেন্ট হয়, আর বাইকার্বনেট থাকলে নর্মালি হচ্ছে টেম্পোরারি হয়। তো টেম্পোরারি যেগুলো হার্ড ওয়াটার সেগুলোকে হিট আপ করলে এগুলো হচ্ছে স্কেল ফর্মেশন হয়, তাই না? জি স্যার। পাতিলে হচ্ছে নিচে জমা পড়ে বা হচ্ছে বয়লের নিচে জমা পড়ে, সেগুলো হচ্ছে স্কেল ফর্মেশনে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে বা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হিসেবে হচ্ছে স্কেল ফর্মেশন হতে পারে। তো ওই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে আমরা হচ্ছে হার্ড ওয়াটার সিস্টেম। আর একটা হচ্ছে সফট ওয়াটার সিস্টেম। সফট ওয়াটারের মধ্যে নর্মালি এই সল্ট গুলা থাকে না, কার্বনেট গুলা, মিনারেলস থাকে না আর কি। তো সফট ওয়াটারে যে সমস্যাটা হয়, মানে হার্ড ওয়াটারের সমস্যা আছে, বাসা বাড়িতে হচ্ছে যথেষ্ট সমস্যা হয়, তাই না? স্কেল ফর্মেশন হয়, হিট লস হয়, সাবান দিলে হচ্ছে কাপড় পরিষ্কার হয় না, অমুক তুমুক, এগুলো অনেক কিছু আছে। কিন্তু সফট ওয়াটারের জিনিসটা হচ্ছে আরো বেশি সমস্যা ইন্ডাস্ট্রির জন্য। সফটওয়্যারে যেটা হয় সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন থাকে। তো ডিজলভ অক্সিজেন থাকলে যেটা হবে সেটা হচ্ছে ওর কোরোশন রেট হচ্ছে অনেক বেড়ে বেড়ে যায় আর কি। তো হার্ড ওয়াটারে আবার যেটা হয়, এই যে স্কেল ফর্মেশন হয়, স্কেল ফর্মেশন গুলোর কারণে মানে হচ্ছে আপনার দেখা যায় পাইপলাইনের উপর ওরা স্কেল ফর্মেশন করে, করার কারণে দেখা যায় যে অক্সিজেন পেনিট্রেশন করতে পারে না এবং হচ্ছে আলটিমেটলি এখানে কোরোশন হয় না। তো হার্ড ওয়াটার নর্মাল ইন্ডাস্ট্রিতে বেশি ফেভারেবল হচ্ছে, কিছু হচ্ছে কার্বনেট বা হচ্ছে বাইকার্বনেট মানে সল্ট গুলা ডিজলভ থাকে যদি, সেটা হচ্ছে বেশি ফেভারেবল, কারণ হচ্ছে ওরা কোরোশন হতে দেয় না। তো ওই কনসেপ্ট থেকে স্যাচুরেশন ইনডেক্স আসছে। স্যাচুরেশন ইনডেক্স হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম পিএইচ। এই পিএইচ, যে পিএইচ এ মানে যে পিএইচ এর জন্য হচ্ছে আপনার ওই সল্ট গুলা হার্ড ওয়াটার সিস্টেমের জন্য, যে পিএইচ এর জন্য হার্ড ওয়াটার সিস্টেমের জন্য আপনার হচ্ছে ওই যে স্কেল ফর্মেশন হয়, মানে হচ্ছে এই সল্ট গুলা অ্যাবাউট টু প্রিসিপিটেট হয়, ওইটাকে বলি হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম পিএইচ। আর স্যাচুরেশন ইনডেক্স হচ্ছে ওয়াটারের পিএইচ মাইনাস হচ্ছে আপনার পিএইচ অফ ইকুইলিব্রিয়াম। ওইটা ইকুয়েশন টিকুয়েশন ওখানে পুরাটাই আছে। তো ওইটা যদি হয় তাহলে দেখা যায় যখন হচ্ছে ওয়াটারের পিএইচ যদি হচ্ছে ইকুইলিব্রিয়ামের থেকে বেশি হয়, মানে স্যাচুরেশন ইনডেক্স হচ্ছে পজিটিভ, তখন দেখা যায় ওটাকে আমরা হার্ড ওয়াটার বলতেছি। তার মানে হচ্ছে কি, ওইটা হচ্ছে আপনার যে পিএইচটা আছে বা যে কনসেন্ট্রেশনটা আছে সল্টের, ওই কনসেন্ট্রেশনের জন্য ওটা প্রিসিপিটেট করে। প্রিসিপিটেট করলে যেটা হয় লেয়ার ফর্মেশন করে এবং হচ্ছে কোরোশন হয় না। স্যাচুরেশন ইনডেক্স যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে ওয়াটার নন কোরোসিভ হবে। আর যদি স্যাচুরেশন ইনডেক্স নেগেটিভ হয় মানে হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম পিএইচ থেকে কম, কনসেন্ট্রেশন কম, সল্টের কনসেন্ট্রেশন কম আছে, তাহলে কি হবে, প্রিসিপিটেট করবে না। মানে হচ্ছে এই ক্যালসিয়াম সল্ট গুলা, ক্যালসিয়াম বা হচ্ছে কার্বনেট সল্ট গুলা, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেটের সল্ট গুলা প্রিসিপিটেট করবে না। তার মানে তখন হচ্ছে কোরোশন হবে। বুঝতে পারছি? জি স্যার, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ। তো ওই জিনিসটা থেকেই আমরা হচ্ছে স্যাচুরেশন ইনডেক্স এর নিয়ে কথা বললাম। তো হচ্ছে যদি স্যাচুরেশন ইনডেক্স পজিটিভ হয় তো এটা নন কোরোসিভ হবে, আর যদি সফট ওয়াটার হয় স্যাচুরেশন ইনডেক্স নেগেটিভ হবে এবং হচ্ছে কোরোশন হচ্ছে আপনার কোরোশন হবে। তো এটা হচ্ছে মেইন প্রবলেম, মানে মেইন প্রবলেম না, মেইন হচ্ছে মানে থিঙ্কিং প্রসেস। তো এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পাইপিং সিস্টেম গুলোর জন্য আমরা কার্বনেট সল্ট গুলো থাকলে মানে ইন্ডাস্ট্রিয়াল জন্য কোরোশন রিডাকশনের জন্য কার্বনেট সল্ট গুলো হচ্ছে দরকার হয়। এর জন্য অনেক সময় দেখা যায় হচ্ছে অ্যাডিশনাল সল্ট অ্যাড করা হয়, মানে মিউনিসিপাল সলিড মানে মানে ওয়াটার সাপ্লাইজ গুলোতে। তো কিছু পরিমাণ সল্ট এড করা হয় যাতে করে হচ্ছে পোর্শন পাইপলাইনে পোর্শন না হয়। তো মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পোর্টেবল ওয়াটার যখন আমরা সাপ্লাই করি, আওয়ার সোর্স ইজ ক্লিন, আওয়ার এন্ড অফ দ্য লাইন ইজ ক্লিন, তবে মেইন পোর্শন কন্টামিনেশন গুলো হয় পাইপলাইন গুলা থেকে। পাইপলাইন গুলা থেকে কম মানে বছরের পর বছর ধরে যাচ্ছে, সেখানে হচ্ছে আপনার অক্সিজেন থাকতে পারে, সো পাইপলাইন ক্যান গেট কোরোড। ওইখান থেকে পানিতে হচ্ছে আপনার কি আয়রন আসতে পারে, আয়রনের কারণে লাল হয়ে থাকে ওইগুলো। সো মেইন সমস্যা হয় পাইপলাইন থেকে। তো পাইপলাইন হচ্ছে আমাদের এটা হচ্ছে যদি রক্ষা করতে হয় সেটার জন্য হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে আমরা বাড়ি থেকে সল্ট এড করতে পারি, বা একদমই হচ্ছে সফট ওয়াটারের জন্য হয়তো বা পাইপলাইন ইউজ না করাই বেটার, তখন হচ্ছে আমরা হার্ড ওয়াটারের জন্য হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয়। তো যেটা হয় মিউনিসিপাল সলিড ওয়েস্টে যেখানে মানে সলিড ওয়েস্ট বলছি, মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই যেখানে আছে সেখানে হচ্ছে কিছু পরিমাণ ক্যালসিয়াম সল্ট এড করে দেওয়া হয় যাতে করে ওখানে করোশন না হয় আর কি, একদম যেখান থেকে মানে ম্যানুফ্যাকচার মানে যেখান থেকে সাপ্লাই দেওয়া হয় আর কি। তবে লেড পাইপিং গুলো এখন আর কখনো ইউজ করা হয় না, আগে করতো, কারণ হচ্ছে লেড এর সল্ট গুলো ভয়ঙ্কর টক্সিক এবং এগুলো যদি পানির মাধ্যমে আসে সেগুলো হচ্ছে অবশ্যই ভয়াবহ জিনিস হবে আর কি আমাদের, মানে হচ্ছে ওই ক্যান্সার ক্যান্সার হবে আর কি। তো লেড পাইপলাইন তো এখন নাই, সো এটা নিয়ে কথা বলে তেমন লাভ নাই। তো কপার বা হচ্ছে বাথরুমের ফিক্সচার গুলা যদি হচ্ছে আপনার মানে ব্রাসের হয়, সেখানে হচ্ছে কি হয়, কপার গুলা, কপারের আগে কি থাকতো, স্টিলের স্টেইনলেস স্টিলের ইউজ করে, আগে নর্মালি কপার গুলা ইউজ করতো।
তো কপার গুলা নর্মালি হচ্ছে ব্লু স্ট্রেনিং হয়ে যায় অনেক, এখন অনেক পুরোনো ইয়েগুলো পাবেন, এই যে অজু অজু করার জন্য যে হচ্ছে ইয়ে বানায় না, মানে হচ্ছে ওই চাবিগুলা যেগুলা থাকে অনেকগুলা দেখতেন না হচ্ছে আগে ছিল, এখন সব স্টেনলেস স্টিল দিয়ে রিপ্লেস করে দিচ্ছে বা প্লাস্টিক দিয়ে। তখন দেখা যেত আর কি কপারের হচ্ছে অনেকগুলা এই যে কলের মানে হচ্ছে মানে টেপের হচ্ছে মাথাগুলা আছে আর কি, তো ওগুলা হচ্ছে ব্লু হয়ে আছে, মানে হালকা ব্লু গ্রিন ওই টাইপ আছে, সেগুলো বেসিক্যালি হচ্ছে এখানে কপার সালফেট সল্ট ফরমেশন হয়েছে। তো সল্ট ফরমেশনের কারণে হচ্ছে ওই ব্লু গ্রিন মানে ফরমেশনটা দেখা যায় আর কি। তো এটা মেনলি হচ্ছে কোরেশন হয়েছে, ওটা বোঝা যায় আর কি। ভ্যাকুয়াম টিয়ারেশনের কথা বললাম, মিউনিসিপাল সলিড ওয়েস্টের জন্য মানে মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা কখনোই ভ্যাকুয়াম টিয়ারেশন অ্যাপ্লাই করতে পারবো না। এটা হচ্ছে করলে ভালো হতো, কিন্তু এটা এক্সট্রিমলি এক্সপেন্সিভ হবে, কারণ মানে টন মানে আপনার থাউজেন্ডস অফ মিটার কিউব আপনার ওয়াটার সাপ্লাই করতে হচ্ছে মানে পুরো লোকালিটিতে, ওইটাতে হচ্ছে আপনার স্ট্রিপারে নিয়ে যাবেন, সেখানে হচ্ছে স্টিম স্ট্রিপিং করবেন, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট এক জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে ভ্যাকুয়ামের নেওয়ার কারণে হচ্ছে এক্সপেন্সিভ, হচ্ছে আপনার ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে ভ্যাকুয়াম সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য, এবং এত লার্জ সিস্টেমের ভ্যাকুয়ামে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা পরিমাণে এখান থেকে আপনার ভ্যাকুয়াম পাম্প ইউজ করতে হবে, তো এগুলো এক্সপেন্সিভ হয়, এর জন্য নর্মালি আমরা ইউজ করতে চাই না আর কি পোর্টেবল ওয়াটার সিস্টেমের জন্য। ইন্ডাস্ট্রিতে করা যাবে, কিন্তু হচ্ছে আপনার মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইয়ের জন্য করা উচিত না, কারণ হচ্ছে এটার জন্য এডিশনাল কস্ট এড হবে, আপনার অবশ্যই এত বেশি টাকা দিয়ে হচ্ছে কেউ হচ্ছে পানি সাপ্লাই নিতে যাবে না আর কি। সো এখানে একটা বলছে পোর্টেবল ওয়াটার ইজ নট ট্রিটেড কেমিক্যালি ফর দ্য কোরেশন প্রিভেনশন ফর দ্য হেলথ রিজন, কেমিক্যাল অ্যাড করা হবে না, যেমন হচ্ছে অক্সিজেন স্ক্যাভেঞ্জার গুলা যেমন সোডিয়াম সালফাইড এগুলো অ্যাড করা উচিত না, কারণ ওই সালফাইড থেকে হচ্ছে আপনার দেখা যাবে সেটা হচ্ছে আপনার মানে হেলথ ইয়ে হচ্ছে ডিটোরিয়েশন হচ্ছে আর কি। তো এর জন্য নর্মালি কেমিক্যাল মিউনিসিপাল সলিড মানে মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই গুলোতে কখনো কেমিক্যাল ট্রিটমেন্ট খুব কমই করা হয় আর কি। নর্মালি কোয়াগুল্যান্ট এন্ড ফ্লকুল্যান্ট গুলা ইউজ করা হয় ওয়াটার ট্রিটমেন্টের জন্য। পোর্টেবলের মধ্যে ডাইরেক্টলি কেমিক্যাল হাইড্রাসিন বা হচ্ছে আপনার আমরা যেটা দেখে আসছি সোডিয়াম সালফাইড এগুলো নর্মালি ইউজ করি না, পোর্টেবল ওয়াটার সিস্টেমের জন্য করি না, সেটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য করি। তো এটার কথা বললাম, অনেক সময় আমরা হচ্ছে অ্যাডিশনাল হচ্ছে ক্যালসিয়াম সালফেট গুলা ক্যালসিয়াম কার্বনেট ফর্মেশন হয়, সেটা আমরা চাই, সেটার জন্য কিছু মিনারেল সেট করা হয়, যেমন নন টক্সিক কেমিক্যাল অ্যালকালিস অথবা লাইম এড করা হয় স্মল অ্যামাউন্টে। এটা কেন হচ্ছে, এটা যদি ব্যাখ্যা চাই হচ্ছে কেন অ্যালকালি বা লাইম ইউজ করি, ব্যাখ্যা দিতে পারবেন না? জি স্যার, বুঝি নাই স্যার। মানে এটা যদি প্রশ্ন আসে কেন মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইজ গুলাতে আমরা অল্প পরিমাণে অ্যালকালি বা লাইম ইউজ করি, ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, সেটার ব্যাখ্যা দিতে পারবেন? ইনশাআল্লাহ। ওই যে আমরা স্যাচুরেশন ইনডেক্স দিয়ে যে কথাগুলো বললাম ওখান থেকে কিন্তু হচ্ছে কমপ্লিট মানে এক্সপ্লেনেশনটা আর কি, ওইখান থেকে হচ্ছে মানে আসবে। তো সাম ওয়াটার সাপ্লাই সিস্টেমে 2 ppm of সোডিয়াম পলিফসফেট, পলিফসফেট দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে ইট রিডিউসেস দ্য রেড কালার ফ্রম দ্য ফেরিক সল্ট, ফেরিক সল্ট গুলো নরমালি কপার সালফেট হয় হচ্ছে ব্লু কালার, এগুলো আমরা কালার গুলো জানতাম, ব্লু হচ্ছে গ্রিন হতে পারে, গ্রিনিশ কালার হতে পারে, ফেরাসের সল্ট গুলো নরমালি হয় লাল তাই না, রেড কালার। জি স্যার। তো ওইটি আমরা আয়রন হিসেবে পাই, বেসিক্যালি আয়রন আয়রন হিসেবে দেখি আর কি। তো নর্মালি হচ্ছে ওই আয়রন যেহেতু পাইপলাইন থেকে আয়রন যাতে না আসে, পাইপলাইন থেকে হচ্ছে না পাই, সেটার জন্য হচ্ছে আমরা অ্যাড করে দিই এখানে হচ্ছে সোডিয়াম পলিফসফেট। সোডিয়াম পলিফসফেট যেটা করে রিডিউস করে, তো হচ্ছে রেট 0.05 of the soft water to reduce the corrosion by adding the lime calcium oxide অর্থাৎ সোডা অ্যাশ, এটার কথাই বললাম আর কি একটু আগে যেটার কথা বললাম। তবে এটা ডিটেল এক্সপ্লেনেশন অবশ্যই স্যাচুরেশন ইন্ডেক্সের সাথে কিভাবে রিলেটেড, কেন 0.05 বাড়াতে হবে, মানে সেটার কথা তো আমরা বললাম তাই না। এখানে হচ্ছে প্রেসিপিটেট করবে, লেয়ার ফরমেশন করবে, অক্সিজেন আসতে পারবে না, পলিউশন হবে না, এই কথাগুলো সুন্দর করে গুছায় লিখতে হবে। তারপর ইনশাআল্লাহ। হচ্ছে সফট ওয়াটার ওনার বিলিং হচ্ছে সিলিকা ইউজ করে, অনেক সময় সিলিকা ইউজ করা করা হয় কেন, যেটা হচ্ছে যেটা বললাম হচ্ছে আপনার রাস্ট যদি থাকে নর্মালি সিলিকা যেটা স্যান্ড, সিলিকা মানে স্যান্ড আর কোনো কিছুই না, ওর ফ্রিকশনের কারণে ও যখন হচ্ছে আপনার পাইপলাইন দিয়ে যাবে তখন কি দিবে, ফ্রিকশন দিবে না, তো যদি রাস্ট থাকে ও রাস্টের সাথে হচ্ছে ফ্রিকশনের কারণে ওই রাস্ট গুলা রিমুভ হয়ে যাবে আর কি। সো এই যে এলিমিনেট দ্য ব্লু স্ট্রেনিং ফর কপার ব্রাশ ফিটিং, সো এই হচ্ছে মানে জিনিসগুলো আর কি। তো মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইজ গুলা কেন হচ্ছে আমরা কেমিক্যালি ট্রিট করব না, আমরা তো একটু আগে দেখে এসেছি কেমিক্যালি ট্রিট করলে হচ্ছে অক্সিজেন রিমুভ করা যেত, বাট হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট অর উই ডোন্ট go for the vacuum deaeration system because it's extremely expensive, and for the health reason we don't want to use any type of chemicals in our potable water system. So what we do, this is the summary of the all the things that I have already discussed. সো এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আর কি আপনার ওই মিউনিসিপাল সলিড ওয়েস্ট মানে বারবার সলিড ওয়েস্ট বলতেছে, মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইজ এর সাথে বয়লার ফিড ওয়াটারের পার্থক্য আর কি, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপর ওয়ান স্ট্রোক কুলিং ওয়াটার আর রিসার্কুলেটেড
কুলিং ওয়াটার এগুলো নিয়ে বারবার হচ্ছে আমরা একই বারবার কথা বলে ফেলছি আর কি। তারপরে হচ্ছে আরেকটু মানে এটা গো থ্রু করি। ওয়ান স্ট্রো সিস্টেম গুলো যেটা হয় সেটা হচ্ছে আমরা নর্মালি ইনহিবিটর গুলা ইউজ করি না, ইউজুয়ালি নট ট্রিটেড উইথ ইনহিবিটর ফর দ্য পলিউশন কন্ট্রোল বিকজ দ্য কস্ট অ্যান্ড দ্য পলিউশন। আমরা এটা যখন ইনহিবিটর গুলা বলছিলাম তখন এটা কথা বলছি যে ওয়ান স্ট্রো সিস্টেম ইনহিবিটর ইউজ করি না, কারণ ইনহিবিটর একটা হচ্ছে ইয়ে কি বলে ওটা আমরা এক্সপেন্সিভ সিস্টেম, তাই না? তারপর হচ্ছে এর মধ্যে এগুলো আবার যদি এনভায়রনমেন্টে যায় যেটা হবে সেটা হচ্ছে ওখানে এগুলো তো নর্মালি হচ্ছে ফার্টিলাইজার হিসেবে ইউজ হয় আর কি। তো দেখা যায় হচ্ছে এই যে মানে অ্যালগাল ব্লুম যেটাকে আমরা বলি হচ্ছে ওগুলা হতে পারে, তো ইউট্রোফিকেশন বলি, তাই না? এক্সেসিভ পরিমাণ হচ্ছে আপনার এলজি বেড়ে যায় বা হচ্ছে আপনার যে হচ্ছে ইয়ে থাকে প্যারাসাইট গুলা থাকে, প্যারাসাইটিক প্ল্যান্ট গুলা পানিতে ওগুলো হচ্ছে বেড়ে যেতে থাকে আর কি। ডায়াটম গুলা বেড়ে যায়, তো ওগুলো নর্মালি হচ্ছে ওয়াটার সিস্টেমে গেলে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, মানে ফার্টিলাইজার হিসেবে ইউজ হতে থাকে, ইউট্রিফিকেশন হয়। তো নর্মালি ওয়ান স্টোর সিস্টেমের জন্য কখনই আমরা ইনহিবিটর ইউজ করতে চাই না আর কি। তো স্মল অ্যামাউন্ট অফ 2 to 5 ppm sodium or calcium polyphosphate or sometimes added to reduce the corrosion in the steel equipment এটার জন্য ইউজ করা হয়। আদারওয়াইজ হচ্ছে আমরা যত রকম ইনহিবিটর পড়ে আসছি প্রিভিয়াস ক্লাসে সেই ইনহিবিটর আর কি ইউজ করি না। তারপর অ্যাডজাস্টিং স্যাচুরেশন ইনডেক্স হচ্ছে বেটার সলিউশন, এটা আমরা কথা বলতেছিলাম। আমরা হচ্ছে কিছু পরিমাণ লাইম এড করে দিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, অথবা সোডিয়াম, একটু আগে বলে আসছিলাম না সোডিয়াম সল্ট, সোডিয়াম কার্বনেট ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করাই হচ্ছে বেটার, স্যাচুরেশন ইনডেক্স বাড়ায় দিয়ে বেটার, মানে এটাকে হার্ড ওয়াটারে কনভার্ট করা, সফট ওয়াটার থেকে হার্ড ওয়াটারে কনভার্ট করাই বেটার ফর ওয়ান স্ট্রো সিস্টেম। আদারওয়াইজ হচ্ছে দেখা যাবে ইনহিবিটর গুলা হচ্ছে আমরা ইউজ করলে এটা হচ্ছে হেলথ ইফেক্ট থাকবে এক জিনিস, দ্বিতীয় কথা হচ্ছে এক্সপেন্সিভ। বারবার এটা হচ্ছে আমরা মানে ওয়ান স্ট্রো মানে কি একবার হচ্ছে পাইপলাইন দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এটা ইউজ হয়ে যাচ্ছে শেষ, তাই না? ওয়ান জি স্ট্রো স্যার। সিস্টেম, কুলিং ওয়াটার সিস্টেম এগুলোর জন্য আমরা নর্মালি ইউজ করব না। তারপর হচ্ছে এই যে আরেকটা সলিউশন বলছে কি ওয়ান স্টোর সিস্টেমের জন্য আমরা প্রোটেক্টিভ কোটিং ইউজ করে দিতে পারি। মেইন কাজ মানে আইটার হচ্ছে তুমি স্যাচুরেশন ইনডেক্স বাড়ায় দাও, নয় হচ্ছে কোটিং ইউজ করো, কিন্তু হচ্ছে ইনহিবিটর টাইপ ইউজ করা উচিত না। এবার যদি রিসার্কুলেটরি সিস্টেম গুলাতে আসি, রিসার্কুলেটরি কুলিং ওয়াটার হিট হিট এক্সচেঞ্জার গুলো হতে পারে, বয়লারে হতে পারে, ওটার জন্য আর কি। তো এগুলো আবার একই জিনিস ঘুরে পেঁচায় কথা বলা, ওই যে আমরা ইনহিবিটরের চ্যাপ্টার যেগুলো পড়ে এসেছি সেগুলো এখানে আবার হচ্ছে একই কথা বলা আর কি, যে ক্রোমেট ইউজ করা, কুলিং কুলিং ইঞ্জিন কুলিং সিস্টেম গুলোর জন্য আর কি ক্রোমেট ইউজ করা। তো এগুলো হচ্ছে রিসার্কুলেটরি সিস্টেম, একই ওয়াটার বারবার ইউজ করে গাড়ি গাড়ির ইয়ের জন্য আর কি, কুলিং সিস্টেমের জন্য। তো ক্রোমেট ইউজ করলে দেখা যাবে কোরেশনটা হচ্ছে খুব কমে আসে। ক্রোমেট কিভাবে কাজ করে সেগুলো তো আমরা পড়ে আসছি ইনহিবিটর চ্যাপ্টারে, তাই না? জি স্যার। এই যে ক্রোমেট আবার কনজিউমড হবে, এর জন্য হচ্ছে মাঝে মাঝে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য ক্রিটিক্যাল ভ্যালু, আমরা জানি ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে মাস্ট বি, মানে ইনহিবিটর গুলো ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে মাস্ট বি বেশি হতে হবে, আদারওয়াইজ যেটা হয় সিভিয়ার হিটিং পোর্শন হতে পারে, ওগুলো আমরা গ্রাফ থেকে আসছি। সো যেহেতু ক্রোমেটটা রিয়েকশন করে, রিয়েকশন করার কারণে ও হচ্ছে দেখা যায় ওর হচ্ছে এখানে ইয়ে হতে থাকে, মানে কনজাম্পশন আস্তে আস্তে হয়। তো এটা অবশ্যই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের উপর রাখতে হবে, এর জন্য বাইরে থেকে কিছু পরিমাণ প্রতিবারই হচ্ছে ক্রোমেট ইউজ করতে হয়, মেকআপ আর কি, কাইন্ড অফ মেকআপ সিস্টেম। আর যদি হচ্ছে অ্যান্টিফ্রিজ সলিউশন হয়, সাপোজ লাইক হচ্ছে আমরা ইথিলিন গ্লাইকল ইউজ করছি, যেটা অ্যান্টিফ্রিজ। অ্যান্টিফ্রিজ সলিউশন মানে কি এটা কি বলতে পারবেন কখন মানে অ্যান্টিফ্রিজ সলিউশন ইউজ করি? স্যার যখন ওয়াটার পাইপের মধ্যে ওয়াটারটা জমে যাওয়ার আশঙ্কা থাকে। হুম হুম, যখন কুলিং সিস্টেম মানে এটা তো আমাদের দেশে অবশ্য দরকার নাই, কিন্তু হচ্ছে যে সিস্টেম গুলোর জন্য সাপোজ লাইক হচ্ছে আমরা যখন অ্যামোনিয়া স্ক্রাবিং করি, অ্যামোনিয়া লিকুইডে কনভার্ট করি, তখন ওখানে ভিতরে কুলিং সিস্টেম থাকে, তাই না? অ্যামোনিয়াকে হচ্ছে যে অ্যামোনিয়া সিনথেসিস প্ল্যান্টের জন্য আর কি। তো ফার্টিলাইজার প্ল্যান্টে তো অ্যামোনিয়াকে তো লিকুইড অ্যামোনিয়াতে কনভার্ট করতে হয়, -70 -30 ওরকম নিয়ে যেতে হয়। তো ওইখানকার যে হচ্ছে আপনার কুলিং সিস্টেমটা থাকে সেখানে হচ্ছে ওয়াটার ওয়াটার বেস করা যেতে পারে। আবার হচ্ছে দেখা যায় শীত প্রধান দেশগুলোর জন্য সেখানে হচ্ছে ওয়াটার হচ্ছে আপনার কি হয়ে যেতে পারে, মানে কুলিং হিসেবে ওয়াটার ইউজ করতেছেন কিন্তু ওইটা ফ্রিজড হয়ে যেতে পারে, মানে বয়লিং পয়েন্টের থেকে নিচে যদি নেমে যায় -1 বা -2, ইট উইল গেট ফ্রিজড। এর জন্য যেটাকে অ্যাড করা হয় যে ইথিলিন গ্লাইকল ইউজ করা হয়। ইথিলিন গ্লাইকল ইউজ করলে যেটা হয় বয়লিং পয়েন্ট ডিপ্রেশন করে, সো হচ্ছে আপনার -10 12 হচ্ছে ওয়াটার ফ্রিজ হয় না আর কি। তো ওরকম অ্যান্টি ফ্রিজ কুলিং মানে সিস্টেমে ইউজ করা যায়, তবে অ্যান্টি ফ্রিজ কুলিং সিস্টেম যদি ইউজ করা হয় এখানে কখনোই ক্রোমেট ইউজ করা যাবে না, কারণ ক্রোমেট ইউজ করলে দেখা যাবে ওই হচ্ছে অ্যান্টি ফ্রিজিং যে হচ্ছে রিয়েজেন্ট গুলো আছে সেটার সাথে ও রিয়েক্ট করে ফেলে। সো আপনার যদি হচ্ছে কুলিং ওয়াটার সিস্টেম হয় দ্যাটস এ গুড থিং, ইউ ক্যান ইউজ দ্য ক্রোমেট। কিন্তু যদি অ্যান্টি ফ্রিজ কুলিং ওয়াটার থাকে তাহলে ওখানে ক্রোমেট ইউজ করবো না আমরা। স্যার ইথিলিন গ্লাইকল ইউজ করলে এই ওয়াটার কি পরে আবার খাওয়া যায়? না এটা খাবো না তো, এটা না, খাওয়া যাবে না, এগুলো কিন্তু কুলিং ওয়াটার সিস্টেম, মানে আমরা খাবো না, ওটা মিউনিসিপালের জন্য না।
মানে ও হচ্ছে আচ্ছা, আপনি সরি। ইঞ্জিন কুলিং এর জন্য, বা হচ্ছে আপনার ওই যেটা বললাম হচ্ছে ইয়ের গুলা কি বলে ওটা, এই যে অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়াতে কনভার্ট করা, বা হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা, ওইগুলোর জন্য রিসার্কুলেটরি সিস্টেম তো খাওয়া যাবে না এগুলা। আচ্ছা, পোর্টেবল তো ওয়াটার ওগুলা, না আর কি। হ্যাঁ হ্যাঁ, পোর্টেবল ওয়াটার না, এটা রিসার্কুলেটরি সিস্টেম, কুলিং ওয়াটার বেসিক্যালি, যে এর জন্য বলতেছি এটা ইঞ্জিন কুলিং হতে পারে, বা হচ্ছে আপনার ওই যে ইয়ে বললাম আর কি, ওই যে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ হতে পারে ওইসবের জন্য। মানে একটু আগে মানে মিউনিসিপাল একটা হচ্ছে খাবার ওয়াটার, যেটা সেটা হচ্ছে আমরা পড়ে এসেছি, এর জন্য তো ওখানে কোনো কেমিক্যাল ইউজ করতে চাচ্ছিলাম না আর কি, এক্সেপ্ট ফর হচ্ছে অ্যালকালি সাপোজ একটা লাইম এন্ড সোডিয়াম অ্যাশ। তো লাস্টে যেটা হচ্ছে ক্রোমেট হচ্ছে ওয়াইডলি ইউজ করা হয়, কিন্তু ক্রোমেটের একটা কথা বলছিলাম তাই না, হচ্ছে পলিউশন হচ্ছে ইফেক্ট আছে, প্লাস হচ্ছে ক্রোমেট হচ্ছে টক্সিক। সো ক্রোমেটের অল্টারনেটিভ হিসেবে আমরা অনেকগুলা নাম বলে আসছিলাম, যেমন অর্গানিক পলিফসফেট সল্ট গুলা বলছিলাম, অ্যাজল এন্ড ওয়াটার সলিবল ফসফেটের কথা বলছিলাম। ওই যে আমরা গত চ্যাপ্টার গুলা যে পড়ে আসছি ওগুলা একই কথা আর কি। আবার ক্রোমেট যেহেতু হচ্ছে মানে পয়জনাস, এর জন্য হচ্ছে এই টাইপ গুলা যে অর্গানিক ইনহিবিটর যেগুলো পড়ে আসছিলাম সেগুলো ইউজ করি। এই যে আবার একটু কথা বললো, সোডিয়াম পলিফসফেট অলসো ইউজড ইন সার্কুলেটরি সিস্টেম। সো এটা যেটা হয় সেটা হচ্ছে প্রিসিপিটেট করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মর্থোফসফেট উৎপন্ন করে, যাতে করে ওরা হচ্ছে কি লেয়ার ফর্মেশন করে, এবং অক্সিজেন কন্টামিনেশনটা তখন অক্সিজেন ইয়েটা তখন হয় না আর কি, মানে অক্সিজেনের ইফেক্টটা থাকে না, স্কেলিং প্রবলেম। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে লেয়ার ফর্মেশন করলে ভালো কথা, কিন্তু আলটিমেটলি স্কেলিংটা হয়ে যায় আর কি, যেটা হচ্ছে হিট রিডাকশন করে। বাট সবকিছুতে আসলে কি হয়, আপনার হচ্ছে ওই একটা ট্রেড অফ থাকে, মানে কতটুকু সবকিছু ট্রেড অফ থাকে, সো এখানে হচ্ছে একটা ট্রেড অফ আছে। এটা হচ্ছে কোরেশন কমাচ্ছে, বা প্রিসিপিটেটিং সিস্টেম যেহেতু, এটা হচ্ছে আপনার হিট লসটা বাড়ায় দেয় আর কি। সো একটা কথা বললাম, পলিফসফেট গুলো নর্মালি ওয়ান স্ট্রোতে ইউজ করি না, কারণ যেটা হয় সেটা হচ্ছে এগুলো ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়, যদি বাইরে যায় সেটাতে হচ্ছে আপনার অ্যালগাল গ্রোথ এন্ড হচ্ছে আমরা যেটা বললাম ইউট্রিফিকেশন হতে পারে, সেগুলো হয় আর কি। বয়লার ইউট ওয়াটার টিউব, এই যে হচ্ছে একই কথা, ফিড ওয়াটার দিলাম, স্টিম থেকে হচ্ছে রাইজার টিউব গুলাতে যাচ্ছে, এখান থেকে হচ্ছে যা গেল, তারপর হচ্ছে ডাউন কামার, এটা হচ্ছে রাইজার, সেখানে হচ্ছে বয়লারের ভিতরে যেরকম থাকে আর কি। তো সেখানে হচ্ছে ওয়াটার সাপ্লাই দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে রাইজার টিউব দিয়ে হচ্ছে স্টিম প্রোডাকশন হচ্ছে, তারপর হচ্ছে স্টিম সেপারেটর থেকে হচ্ছে স্টিম যাচ্ছে বয়লার টিউবের জন্য। সো এটা বললাম ডিজলভ অক্সিজেন ইন দ্য ফিড ওয়াটার ইজ রিমুভ বাই ডিএরেশন ডিঅ্যাক্টিভেশন, আমরা বলে আসছি এই সব কথাবার্তা। তারপর হচ্ছে আমরা অন দা স্ট্রিম সাইড রিয়েকশন বিটুইন দ্য ফেরাম এন্ড হাইড্রোজেন ফর্ম এ প্রোটেক্টিভ ম্যাগনাইট ফর্ম। সো এগুলা হচ্ছে আমরা যেটা বললাম, ওই হচ্ছে আপনার মানে ফেরাস যেটা হয় মানে হচ্ছে স্টিম সাইড গুলো হাই টেম্পারেচার থাকে, সো টেম্পারেচার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ফেরামের যে হচ্ছে বিভিন্ন পার্ট আছে, তো ওই পার্ট গুলা হচ্ছে আপনার বিভিন্ন ভাবে রিয়েক্ট করতে পারে, কেউ হচ্ছে ম্যাগনেটাইট ফিল্ম করে, কেউ হচ্ছে আপনার হচ্ছে এই যে Fe2O3 করে, তারপর এফির বিভিন্ন হচ্ছে আপনার লেয়ার ফর্মেশন করে। এটা আমরা হচ্ছে ডিটেলস একটু পরে ক্লাসগুলোতে পড়বো, এর জন্য হচ্ছে আজকে আর এটা নিয়ে কথা বলতেছি না। টেম্পারেচার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম হচ্ছে ফেরান ম্যাগনেটাইট হতে পারে, হেমাটাইট হতে পারে, বিভিন্ন ফিল্ম ফর্মেশন করতে পারে ফেরাস গুলো আর কি। তো বয়লার ওয়াটার ট্রিটমেন্ট, এটা আবার একটু ঘুরে আসতেছে আর কি আলাদা করে। কোরেশন কন্ট্রোল, বয়লার ফিড ওয়াটার ইজ ট্রিটেড ফর দ্য টু পারপাস, ফার্স্ট ওয়ান ইজ দ্য কোরেশন কন্ট্রোল, সেকেন্ড ওয়ান ইজ দ্য প্রিভেনশন অফ স্কেলিং অন দ্য বয়লার টিউব ডিউ টু দ্য ইনঅর্গানিক ডিপোজিট, যেটার কথা আমরা বলে আসলাম, ডিপোজিট যাতে না হয়, যেটাতে হিট লস হবে, ডিপোজিট ফর্মেশন করলে হিট লস হয়, এবং হচ্ছে আমরা প্রচুর পরিমাণে সেখানে হচ্ছে পরে আবার ক্লিনিং করতে হয় জিনিসগুলোর জন্য, মানে অ্যাসিড ক্লিনিং, সেটা করে যে ক্লিনিংটা পরে আসছিলাম না, বলছিলাম না বয়লার হচ্ছে টিউব গুলা ক্লিনিং জন্য পিকলিং এজেন্ট গুলো ইউজ করা হয়। জি স্যার, অ্যাসিড ওয়াশ করে। অ্যাসিড ওয়াশ করতে হয়, তো এটা ইনঅর্গানিক ডিপোজিটের কারণে হয়ে থাকে আর কি ভিতরে। আর কোরেশন কন্ট্রোল তো আছে, সো এর জন্য বয়লার ফিড ওয়াটার গুলো ট্রিটমেন্ট করতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন আর দ্য মেজর কোরোডার এন্ড দ্য বট ক্যান কজ দ্য সিভিয়ার কোরেশন। কার্বন ডাইঅক্সাইড কেমনে হচ্ছে কোরেশন করে, এটা বলতে পারবেন কেউ? স্যার, কার্বন ডাইঅক্সাইড কি ডিকম্পোজ হয়ে অক্সিজেন ক্রিয়েট করে? কার্বন ডাইঅক্সাইড ডিকম্পোজ হয় না, কার্বন ডাইঅক্সাইড তো সবচেয়ে হচ্ছে আপনার কি সবচেয়ে স্ট্রং মানে মলিকিউল গুলোর একটা, এর জন্য তো এটাকে জি হচ্ছে স্যার। রিডাকশন করা ডিফিকাল্ট। তো এই যে করে সেটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করে, হাইড্রোজেন কার্বনেট হ্যাঁ প্লাস হচ্ছে আপনার H2CO2 উৎপন্ন করে। এগুলা কি অ্যাসিডিক না? জি স্যার। অ্যাসিডিক হলে স্যার। কোরেশন বেড়ে যাবে না আবার? জি তো স্যার। কার্বন ডাইঅক্সাইড থাকলে একটা প্রবলেম, অক্সিজেন তো আছে, অক্সিজেন কি করে সেটা আমরা জানি। সো হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন কোরেশন করতে পারে আর কি, কন্ডেনসেট গুলাতে বেসিক্যালি, যদি হচ্ছে স্টিমে হচ্ছে এগুলো থাকে, তো কন্ডেনসেট গুলাতে গিয়ে হচ্ছে এটা করতে পারে। সো এটা বললাম যে ইম্পর্টেন্ট সোর্স অফ কার্বনেট আর দ্য কার্বনেটস দ্য বাইকার্বনেট ইন দ্য অ্যালকালি মেকআপ ওয়াটার, যেটা আমরা বললাম সবকিছুতে ট্রেড অফ আছে। আমরা যে হচ্ছে বাইকার্বনেট গুলো অ্যাড করতেছিলাম, সেটা হচ্ছে করতেছিলাম যাতে করে হচ্ছে ওখানে কি হয়, হার্ড ওয়াটার সিস্টেম হয়।
তো ওইটা আবার হাই টেম্পারেচার যেটা হয়, এগুলো হাই টেম্পারেচার সিস্টেমের কথা বলতেছি। যেহেতু বয়লার ফিড ওয়াটার টিউব গুলো, এগুলো হচ্ছে এক্সট্রিমলি রেডিয়েন্ট জোন গুলোতে থাকে, 1200-1500 ডিগ্রি হতে পারে। তো ওইটাতে বাইকার্বনেট গুলো ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হয়ে যেটা করে সেটা হচ্ছে আপনার ওই কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন করে, আবার সেটা হচ্ছে আপনার অ্যাসিডিক হতে পারে আবার পরে গিয়ে। ওই ডিকম্পোজড হয়েই হচ্ছে আমরা যে কার্বনেট আর বাইকার্বনেট সল্ট গুলো অ্যাড করি অ্যালকালিনিটি বাড়ানোর জন্য, সেটার কারণে হয়ে থাকে। তো ওইটাতে আমরা বলে আসছি আর কি। আর এটা একটা টিউবের ভিতরে আন্ডারগোয়িং কথা আর কি। এই যে this salt undergo the thermal decomposition and liberate the CO2 in the stream. So suppose like you are adding calcium carbonate, এটা কি করবে যদি ডিকম্পোজ হয় হাই টেম্পারেচার, নরমালি 900 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিকম্পোজ হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 উৎপন্ন করে। CO2 পরে আবার হচ্ছে H2O, যেহেতু বয়লার ফিড ওয়াটারে, ও হচ্ছে কি করবে, হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করতে পারে। সো দিস ইজ অ্যাসিডিক। সো এটা হচ্ছে আবার কি করবে, পিএইচ কমায় দিয়ে আপনার হচ্ছে পোরশন হচ্ছে আবার এনহ্যান্স করে দেবে আর কি। তো এখানে হচ্ছে ট্রিটমেন্ট, বয়লার ওয়াটার ট্রিটমেন্ট আমরা কি করতে পারি, সেটা হচ্ছে রিমুভাল অফ দ্য ডিজলভ গ্যাসেস, ডিএরেশন করে অ্যালকালি অ্যাডিশন করতে পারি। তারপর হচ্ছে সোডিয়াম সালফাইডের কথা, ইউজ অফ দ্য ইনহিবিটর। এগুলো আমরা একই জিনিসই বারবার রিপিটেটিভ, এর জন্য বলে আসছিলাম যে প্রিভিয়াস কত চ্যাপ্টার গুলো যা পড়ে আসছি সেখানে হচ্ছে অনেক কিছু ছিল এগুলো যেগুলো রিপিটেটিভ আর কি। তো removal of the dissolved gases, dissolved oxygen in the feed water for the high pressure boiler can cause pitting type of attack in the tube and the general corrosion in the parts, এগুলো আমরা জানি পিটিং টাইপ অফ corrosion ওরা করে। তারপর হচ্ছে আমরা রিমুভ করতে পারি সোডিয়াম সালফেট এন্ড হাইড্রোজেন দিয়ে, সেটা আমরা বলছি। তারপর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন ইন ফিড ওয়াটার ইজ lowered about 0.055 ppm on the deaeration system. CO2 reduction also take place। এই ডিএরেশন করে আমরা যে স্ট্রিপার ইউজ করছিলাম, স্ট্রিম স্ট্রিপিং, সেটা করে হচ্ছে আমরা অক্সিজেন কনসেন্ট্রেশন শূন্য করতে পারবো না, বাট অনেক কমায় নিয়ে আসতে পারবো। এবং হচ্ছে ওখান থেকে CO2 হচ্ছে রিডাকশন হয়, CO2 বেরিয়ে আসে আর কি, স্ট্রিম স্ট্রিপিং ইউজ করলে আর কি। তো sometimes the feed water is acidified before the aeration to free the carbonic acid and the dissolved carbonate। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যেহেতু CO2 রিডিউস করতে চাচ্ছি, তো পর দেখা যাচ্ছে একটু অ্যাসিডিক করে দেওয়া হয়। অ্যাসিডিক করলে যেটা হয় যে সল্ট গুলো ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। কার্বনিক অ্যাসিড আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড হয়, এবং হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিপিং এর সময় তখন কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে চলে যায় আর কি। এই যে carbonic acid is corrosive to steel, but due to the alkali addition to the boiler, dissolved carbon dioxide convert to the carbonate। যেমন হচ্ছে যদিও ইয়ে হয়, যদি হচ্ছে অ্যালকালি অ্যাডিশন করি আমরা, যেমন হচ্ছে ক্যালসিয়াম সল্ট গুলো যদি অ্যাড করি, সেটা হচ্ছে আলটিমেটলি ক্যালসিয়াম কার্বনেট করবে এবং হচ্ছে ডিপোজিটেড হতে থাকবে। এটা আগে যে কথা বললাম স্যাচুরেশন ইনডেক্স বানানো আর কি। সো হাই টেম্পারেচার এখানে একটু বেশি নজর দিতে হয়, কারণ হচ্ছে টিউব গুলা অনেক হাই টেম্পারেচার থাকে। সো সোডিয়াম কার্বনেট যদি আমরা ইউজ করি, এই যে আমরা বললাম আর কি, যেটা সোডিয়াম কার্বনেট যদি ইউজ করি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করতেছে হাই টেম্পারেচারে, এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড করতেছে, এটা আবার পিএইচ লোয়ার করে ফেলে, তাই না? পিএইচ লোয়ার করে হচ্ছে, সরি লোয়ার না, কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে পিএইচ ইনক্রিজ করবে না, জি স্যার। বেসিক জোনে চলে যাবে। বেসিক জোনে গেলে এমনি হচ্ছে আমার ইয়ে কমে আসবে, কি বলে হচ্ছে করেশন কমে আসবে। পোরশন কমে আসবে। এটার এই যে নিচে হচ্ছে ফিগারটা আছে আর কি। সো মোস্ট অফ দ্য হাই প্রেসার বয়লার অ্যালকালি এডিশন করে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। তো হচ্ছে আমরা নর্মালি ওয়াটার অফ দিস বয়লার ট্রিটেড টু উইথ অ্যালকালি টু মেনটেন এ রুম টেম্পারেচার পিএইচ 9.5 থেকে 11, যেটা আমরা কথা বললাম এই জোনের মধ্যে অলওয়েজ আমরা রাখতে চাই। রাখলে যেটা হয় পোরশন হচ্ছে মিনিমাম। এর জন্য হচ্ছে আমরা কখনো অ্যামোনিয়া অ্যাড করি, মানে অ্যামোনিয়া অ্যাড করি পিএইচ সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে এগেনস্টে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অনেক স্ট্রং অ্যালকালি। সো এটা দিলে দেখা যায় হচ্ছে একদমই 13-14 হয়ে যাচ্ছে, তখন আবার কোরোশন বেড়ে যাবে, তো আমরা সেটা চাই না। তো আমরা চাই এর জন্য একটু উইক, মানে যে হচ্ছে উইক বেস গুলো আছে, যেমন হচ্ছে মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে উইক বেস। তো এই বেস গুলো অ্যাড করি যাতে করে হচ্ছে এই রেঞ্জে থাকে 9.5 থেকে 11, যেটা হচ্ছে আমার কত উইক বেসের পিএইচ রেঞ্জ, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ রেঞ্জ 13-14 এর মধ্যে চলে যায়। তো এটা হচ্ছে মেন সমস্যা আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি পিএইচ অ্যাডজাস্টমেন্ট করতে চাই। এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড না করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি। অ্যামোনিয়া is volatile and hence does not take the advantage of alkali concentration in the crevices। এটা যেহেতু volatile এবং হচ্ছে ক্রিভিস কনসেন্ট্রেশনে গিয়ে হচ্ছে ওখানে অ্যাসিসি দেয় না। অ্যাসিসি নরমালি হচ্ছে যেটা হয় স্ট্রেস কোরোশন ক্র্যাকিং, সেটা হচ্ছে আমার নরমালি হচ্ছে বেসিক এনভায়রনমেন্টে হয়, অ্যাসিডিক না বেসিক। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে ওই স্ট্রং বেস গুলো থাকলে হচ্ছে অ্যাসিসি হয়। যেহেতু অ্যামোনিয়া ভলাটাইল, যদিও বেস, কিন্তু হচ্ছে দেখা যায় ক্রিভিসে গিয়ে হচ্ছে ভলাটাইল হয়ে যায়, এবং হচ্ছে ওরকম স্ট্রং যে অ্যাসিসি যে ইয়েতে হয় মানে এনভায়রনমেন্টে লাগে অ্যাসিসির জন্য, সেটা হচ্ছে প্রোভাইড করে না। সো দুই দিক থেকেই সোডিয়াম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে অ্যামোনিয়াটা হচ্ছে আমার মোর হচ্ছে অ্যাডভান্টেজিয়াস আর কি অ্যালকাইল এডিশনের মধ্যে। বুঝতে পারছি এটা? জি স্যার।
এই যে পিএইচ ভ্যালু অ্যাবভ 13 ইজ ড্যামেজিং, এর জন্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো আমরা কখনোই অ্যাড করতে চাই না আর কি। এই যে হচ্ছে আমার কনসেন্ট্রেট মানে পিএইচ যদি হচ্ছে বেশি বেড়ে যায়, দেখা যায় ওখানে যে 13 এর পরে কোরোশন হচ্ছে অনেক বেড়ে যায়। সবচেয়ে মিনিমাম হচ্ছে আমার পিএইচ রেঞ্জ হচ্ছে কত, এখানে এই জোনটাতে হচ্ছে সবচেয়ে মিনিমাম পিএইচ রেঞ্জ মানে কোরোশন রেঞ্জ আর কি। তো আমরা এখানে বলছি 9 থেকে 11.5 এর মধ্যে হচ্ছে আমরা অলওয়েজ রাখতে চাই, যে 9.5 থেকে 11-তে। তো যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হচ্ছে কন্ট্রোল করতে যাই, তাহলে হচ্ছে ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য পিএইচ রেঞ্জ। তো 13-14 এ চলে যায়, কোরোশন হচ্ছে অনেক বেড়ে যায়। আবার এসসিসি হতে পারে, স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হতে পারে এরকমের কারণে, এর জন্য অ্যামোনিয়া ইউজ করি। আর অনেক সময় হচ্ছে পিএইচ অ্যাডজাস্টের জন্য আমরা যেটা ইউজ করি, বাফার সলিউশন ইউজ করি, তাই না? বাফার গুলা কি করে, পিএইচ হচ্ছে কি যে জি ধরে স্যার। রাখে না। জি স্যার। মানে সোডিয়াম ফসফেট যেটা, সেটা হচ্ছে একটা বাফার মানে সল্ট আর কি, ওইটা হচ্ছে নরমালি পিএইচটাকে ধরে রাখে আর কি। ফসফরিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, আর হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটো রিয়েকশন করে সোডিয়াম ফসফেট উৎপন্ন করে, হুইচ ইজ এ বাফার। সো এই বাফার সিস্টেমের জন্য আমরা হচ্ছে সিস্টেমটা ধরে রাখার জন্য সোডিয়াম ফসফেট ইউজ করি আর কি। তারপর হচ্ছে ইনহিবিটরের পার্ট, এগুলো আমরা আগেও পড়ে আসছি। ইনহিবিটর কি করতে হয় না করতে হয় এগুলো সবই দেখে আসছি। ইনহিবিটর স্ট্রেস কোরেশন ক্র্যাকিং এর জন্য হচ্ছে ইউজ করা হয়, যাতে না হয়, এবং হচ্ছে রিটার্ন লাইনে যাতে কোরেশন না হয়, কন্ডেনসেট লাইনটায় যেটাতে হচ্ছে ডিজলভ কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, ওখানে যাতে কোরেশন না হয় সেজন্য আমরা ইনহিবিটর ইউজ করি। তো ফসফেট দিলে এমনি হচ্ছে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং হয় না। ট্যানিনস ইউজ করতে পারি, অর্গানিক অ্যাসিড গুলো। অর্গানিক অ্যাসিড করলে আমরা যেটা করতে পারি, যে আমরা বলছিলাম অর্গানিক অ্যাসিড ইউজ করতে পারি পাইপলাইন গুলাতে ক্রোমেটের এগেনস্টে। তো ট্যানিন ইউজ করলে দেখা যায় সেটা হচ্ছে আমরা স্ট্রেস কোরেশন ক্র্যাকিং করতে পারি, এলিমিনেট করতে পারে। নাইট্রাইট ইউজ করা যেতে পারে, নাইট্রাইট অলসো হচ্ছে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং রিডিউস করে আর কি। যেহেতু বারবার আমরা স্ট্রেস কোরেশন ক্র্যাকিং এর কথা কেন বলতেছি, কারণ বয়লার পাইপলাইন গুলো হচ্ছে অনেক হাই টেম্পারেচারে থাকবে, তাই না? স্ট্রেস কোরেশন ক্র্যাকিং এর মেইন টার্গেট হচ্ছে মেইন প্রসিডিউর হচ্ছে হাই টেম্পারেচার প্লাস বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড আর বেসিক এনভায়রনমেন্ট। যেহেতু ওখানে আমরা অ্যালকালি অ্যাড করতেছি, ওখানে অ্যালকালি হওয়ার কারণে হচ্ছে এখানে একটা বেসিক এনভায়রনমেন্ট থাকে। সো হচ্ছে এখানে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং দূর করার জন্য যত রকম ইনহিবিটর থাকে সেগুলো হচ্ছে আমাদের দেওয়া উচিত। তো এখানে হচ্ছে আমরা যেটা বললাম, ফসফেট তো অ্যাডই করতেছি প্রথমেই, সোডিয়াম ফসফেট, ওটা হচ্ছে বেসিক এনভায়রনমেন্ট ধরে রাখে প্লাস স্ট্রেস কোরেশন ক্র্যাকিং এর ইনহিবিটর হিসেবে কাজ করে। দ্বিতীয় কথা হচ্ছে ট্যানিনস ইউজ করতে পারি এবং নাইট্রাইট ইউজ করতে পারি, এগুলো হচ্ছে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং প্রিভেন্ট করে। তবে কন্ডেনসেটের মধ্যে নর্মালি যেটা হয়, কন্ডেনসেটের কথা আমরা বারবার বলতেছি, কন্ডেন্স রিটার্ন লাইন গুলা, সেখানে হচ্ছে মেইন রিজন হচ্ছে মানে ওখানে তো ডিজলভ অক্সিজেন থাকে না, সেটা হচ্ছে মেইন ঝামেলা করে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা। মানে হচ্ছে আপনার হাই টেম্পারেচারে সল্ট গুলো, অ্যালকালি সল্ট গুলো ডিসোসিয়েট হতে পারে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো কন্ডেনসেটে গেলে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং আলটিমেটলি সেটা হচ্ছে করোশন করতে পারে। সো কন্ডেনসেটের হচ্ছে মেইন রিজন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো এটা হচ্ছে কিভাবে দূর করা যায়, সেটা হচ্ছে ভোলাটাইল অ্যামিন এড করা যেতে পারে কন্ডেনসেট লাইন গুলাতে, যেমন সাইক্লোহেক্সালামাইন। সাইক্লোহেক্সালামাইন ওই দিন হচ্ছে আমরা প্রসেস ডিজাইনে পড়ে আসছিলাম না, ওই যে একটা কেমিক্যাল বানানোর সময়। জি জি স্যার। স্যার। তো ওইখানে নিউট্রালাইজিং অ্যামিন হিসেবে সাইক্লোহেক্সালামাইন ইউজ করতে পারি, যে হচ্ছে কার্বনিক অ্যাসিডে থাকবে, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। তো এটা নিউট্রাল করার জন্য আপনি অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিবেন না, ওটার অবস্থা খারাপ করে দেবে। এটার জন্য হচ্ছে কি করতে হবে, উইক বেস গুলো ইউজ করতে হবে। উইক বেস হচ্ছে নর্মালি অ্যামিনস গুলা হচ্ছে উইক বেস হয়। তো ওই অ্যামিন গুলা হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, যে সাইক্লোহেক্সালামাইন, তারপর বেনজালামাইন ইউজ করতে পারি, মরফোলাইন ইউজ করতে পারি। সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিডকে নিউট্রাল করে পিএইচ এর কনসেন্ট্রেশন করে, মানে হচ্ছে পিএইচ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করে আমরা হচ্ছে মানে অ্যালকালাইন স্টেজে নিয়ে যাই আর কি, অ্যাসিডিক থেকে। তো সেটা হচ্ছে ইউজ করা যেতে পারে, তো কন্ডেন্সেট তখন লেস করোসিভ হয়। তারপর ফিল্মিং অ্যামিন, এটা হচ্ছে রিয়েকশন করতে পারে নিউট্রালাইজিং অ্যামিন। আরেকটা হচ্ছে ফিল্মিং অ্যামিন, যারা হচ্ছে ফিল্ম ফর্মেশন করতে পারে, লেয়ার লেয়ার ফর্মেশন করতে পারে ফিল্ম টাইপ। তা আমরা বলছিলাম না ইনহিবিটর দুই ভাবে কাজ করে, যে একই জিনিসই বারবার বলতেছি। একটা হচ্ছে আইদার দে ক্যান রিয়েক্ট উইথ দ্য সিস্টেম, অথবা ফিল্ম ফর্মেশন করতে পারে। তো প্রথমটা হচ্ছে এটা আমরা কথা বললাম নিউট্রালাইজিং অ্যামিন গুলো, যেটা রিয়েক্ট করে কার্বন ডাই অক্সাইডের সাথে। আরেকটা ফিল্ম ফর্মেশন করতে পারে, যেমন অক্টাল ডেসিমালামাইন, হেক্সাডেসিলামাইন, এগুলো ইউজ করতে পারি। এরা হচ্ছে তখন প্রোটেক্টিভ অর্গানিক ফিল্ম ফর্মেশন করে, যাতে করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ডিজলভ থাকলেও এটা কোনো পোরশন করতে পারে না। বুঝতে পারছি? জি স্যার। তো এখানে আমরা যা যা করলাম, আমরা যদি রিভিউ করে আসি পুরো চ্যাপ্টারটা, তো হচ্ছে প্রথম দিকে ছিল হচ্ছে কিভাবে অক্সিজেন হচ্ছে আমরা দূর করতে পারি, এখানে অনেকগুলো প্রসিডিউর দেখলাম, কেমিক্যাল মেথড এবং হচ্ছে এয়ারেশন মেথড। তারপর হচ্ছে আমরা বলছি মিউনিসিপাল মানে ওয়াটার সাপ্লাই গুলা, পোর্টেবল ওয়াটার সাপ্লাই গুলোর জন্য কি হওয়া উচিত, যেগুলো আমরা আমাদের বাড়িতে আসবে।
তারপর রিসার্কুলেটরি সিস্টেম আর ওয়ান স্ট্রো সিস্টেম গুলোতে ইনহিবিটর ইউজ করি না কেন, কোনটা ইউজ করা উচিত রিসার্কুলেটরি সিস্টেমের, ওয়ান স্ট্রোতে কি করা উচিত, স্ট্র্যাটেজি গুলা কি হওয়া উচিত সেটা আমরা কথা বলেছি। তারপর বয়লার টিউব গুলাতে আসছে, এখানে দুই রকম জিনিস হতে পারে। প্রথম জিনিস হচ্ছে এখানে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে, এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে কনডেনসেট লাইন গুলাতে, যেটা হচ্ছে মেন প্রবলেম। এবং হাই টেম্পারেচার যেহেতু থাকে এখানে হচ্ছে আমরা ডিপোজিটও হতে পারে। তো বয়লার ফিড ওয়াটারের পাইপলাইন গুলোর জন্য আলাদা করে হচ্ছে নজর দিতে হবে। কিছু পার্ট আমরা আগেই করে এসেছিলাম, সেটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট গুলা, যেমন হচ্ছে ট্রিটমেন্ট গুলাতে আমরা হচ্ছে ওয়াটার অক্সিজেন কিভাবে রিমুভ করে সেটা হচ্ছে আমরা দেখছি। আর কার্বন ডাই অক্সাইড নিয়ে একটু কথাবার্তা বললাম, কার্বন ডাই অক্সাইড কিভাবে কাজ করে। তো ট্রিটমেন্টের হচ্ছে অক্সিজেন রিমুভালটা আমরা হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে অ্যালকালি অ্যাডিশনের কথা বললাম, অ্যালকালি কোন রেঞ্জে রাখা উচিত, কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো না, কেন অ্যামোনিয়া হচ্ছে বেশি প্রেফারেবল, বাফার সল্ট কোনটা ইউজ করি সেটার কথা বললাম। তারপরে ইনহিবিটরের কথা বললাম স্ট্রেস কোরেশন ক্র্যাকিং দূর করার জন্য। তারপর কনডেনসেন্ট লাইনে হচ্ছে কোন ধরনের ইনহিবিটর ইউজ করা হবে এবং হচ্ছে কিভাবে কাজ করে তারা সেটা নিয়ে কথা বললাম। এইটা ছিল আজকের চ্যাপ্টারের কথাবার্তা আর কি। আজকে এই পর্যন্তই, আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ। তো কোরোশনে হচ্ছে যেটা আছে আর শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে আর কি, সেটা হচ্ছে কি বললাম স্ট্রে কারেন্ট কোরোশন, এটা শুধু বাদ আছে। তো এটা হচ্ছে এক ক্লাসে শেষ হয়ে যাবে, ওটা সমস্যা নেই। তার মানে হচ্ছে আমার আর জাস্ট একটা ক্লাস লাগবে কোরোশন শেষ করে ফেলার জন্য। তো আজকে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে নিয়ে নিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা বলেন। সো 19 ব্যাচে 20, রোল 1, ইয়েস স্যার। 2, 2 কি আছে? টু তো আছে, কিন্তু ও কথা বলে না। আচ্ছা, 4, Yes, sir. 5, Sir, yes, হুম sir. হুম